আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো এই মুহূর্তে যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, কাইন্ডলি একটু কমেন্ট করে আমাকে জানান আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ। যারা আমাদের সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করতে হবে বাবা। আচ্ছা, আমাদের কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিন, দেন আমরা মূল আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার এখানে চেক করেছি, আলহামদুলিল্লাহ আমার এখানে সাউন্ড সিস্টেম একদম কমপ্লিটলি ওকে। আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা এটা একটু জানাবেন। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ অনেকে কমেন্ট করছেন, আর আমাদের লাইভটা একটু শেয়ার করে দিয়েন। ওকে ডিয়ার, এই তো মাশাআল্লাহ অনেকে যুক্ত হয়ে গেছেন, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে আচ্ছা, ঠিক আছে। অনেকে লিখতেছেন অল ক্লিয়ার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, লাস্ট ক্লাসে আমরা একটু প্রবলেম হয়ে গিয়েছিল, শেষের দিকে হয়তো আর 2-3 মিনিট কথা বললেই শেষ করে ফেলতে পারতাম, যেটা আমরা কমপ্লিট করতে পারিনি আর কি। যাক, কোনো সমস্যা নাই, আমরা আজকে চলে যাচ্ছি। সো আমরা আজকে কথা বলবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পার্ট 2 নিয়ে। ওকে, গত ক্লাসে আমরা যেটা শিখেছি আমি জাস্ট হালকা একটু বলে নিই আপনাদেরকে, তারপর আমরা পরের অংশটাতে জাম্প করছি। তো দেখেন, আমরা বলেছিলাম যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখতে গেলে আপনাকে বেশ কিছু বিষয় জানতে হয়। যেমন আপনাকে ফাইনাইট ভার্ব চিনতে হবে, নন ফাইনাইট ভার্ব চিনতে হবে। ওকে, একজন বলছে দেখা যায় না, দেখা যাবে না কেন বাবা, দেখা যাচ্ছে, সবকিছু ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা। তো আমরা বলেছিলাম যে গঠন অনুসারে সেন্টেন্স হলো 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। আরেক রকমের আছে গঠন অনুসারে, যেটাকে বলা হয় কম্পাউন্ড কমপ্লেক্স। হ্যাঁ, 4 প্রকার আর কি টোটাল। তো ওটা আসে না, সো আমরা এখানে লিখি নাই। আমরা বলেছিলাম যে সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট থাকে মাত্র একটা, ফাইনাইট ভার্ব একটা, ক্লজও একটা থাকে, যেই ক্লজটা সব সময় ইন্ডিপেন্ডেন্ট, প্রিন্সিপাল বা স্বাধীন ক্লজ হয়। ওকে, আচ্ছা। আর আমরা বলেছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট থাকে দুইটা, যেমন ইট একটা সাবজেক্ট, হিমও একটা সাবজেক্ট। মনে পড়ে? টেন্স চেনা যায় এমন ভার্ব বা ফাইনাইট ভার্ব। তাহলে দেখেন, টেন্স চেনা যায় এমন ভার্ব বা ফাইনাইট ভার্ব থাকে দুইটা, যেমন ওয়াজ দেখেও টেন্স চেনা যাচ্ছে, রিটায়ার্ড দেখেও টেন্স চেনা যাচ্ছে। ক্লজ থাকে দুইটা, একটা থাকে অধীন ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা থাকে স্বাধীন ক্লজ, তাই তো? আচ্ছা, এরপরে চলে আসেন কম্পাউন্ড সেন্টেন্স, যে সেন্টেন্সে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ফ্যান বয়েস দিয়ে যুক্ত থাকে, আমরা এটাকে বলেছিলাম কম্পাউন্ড সেন্টেন্স। এখানে সাবজেক্ট দুটো থাকে, ফাইনাইট ভার্ব দুটো থাকে, ক্লজও দুইটা থাকে, তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে দুটো ক্লজে ইন্ডিপেন্ডেন্ট, তাই তো? আচ্ছা, সো এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম, আলোচনা, সমালোচনা, পর্যালোচনা অনেক কিছু হয়েছে। এরপরে আমরা চলে আসছিলাম, কিছু প্রশ্নের উত্তর দেখেছিলাম। এরপর আমরা রুল 1 দো অলদো নিয়ে বলেছিলাম যে যদি কোনো সেন্টেন্সে দো অলদো থাকে, দো অলদো যুক্ত ক্লজটা অধীন হয়, ঠিক আছে? আর এরপরে যে ক্লজটা থাকে সেটা হয় স্বাধীন। আপনাদের সাথে বলা হয়েছিল কিন্তু, আই হোপ ভুলে যান নাই। আমরা যখন সিম্পল বানাই তখন ইনস্পাইট অফ অথবা ডেসপাইট লিখি, তারপরে দুটো ক্লজের সাবজেক্ট ডিফারেন্ট হলে পসেসিভ লেখাটা এটা বাধ্যতামূলক আমরা বলেছিলাম। আর যদি এক হয় এটা লিখলেও চলে, না লিখলেও চলে, বাট ডিফারেন্ট হলে লিখতে হয়। হ্যাঁ, আর দো অলদো যুক্ত সেন্টেন্স গুলোকে কম্পাউন্ড করতে গেলে দো অলদো বাদ দিয়ে মাঝখানে জাস্ট একটা বার্ড বসাই দিলেই কাজ হয়ে যায়। এই পর্যন্ত আমরা বলেছিলাম। আমরা প্রশ্ন উত্তর দেখেছিলাম, বিসিএস এর প্রশ্ন দেখেছিলাম। আমরা যখন এই জায়গাটাতে আসছিলাম তখন সাথে সাথে দেখা গেছে লাইনটা কেটে গেছে। তো দেখেন, আমরা ঢাকা বোর্ড 2024-এর কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। ঢাকা বোর্ড 2024-এ এই দো অলদো দিয়ে একটা কোয়েশ্চেন আসছিল। এটা আমরা সিম্পল অ্যান্ড কমপ্লেক্স দুটোই করব, সরি, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড দুটোই আমরা করব, আপনারাই করে দিবেন। এরপরে ময়মনসিংহ বোর্ড 2024, সিলেট বোর্ড 2024, দো উই হ্যাভ স্ট্রিক্ট লজ, যদিও আমাদের কঠিন নিয়ম কানুন রয়েছে, উই আর স্টিল অ্যাফেক্টেড বাই দিস এভিল। হ্যাঁ, এটা কমপ্লেক্স দেয়া আছে, এটাকেও আমরা চেষ্টা করব সিম্পল অ্যান্ড কম্পাউন্ড বানানোর। কম্পাউন্ড বানানো তো মারাত্মক সহজ। আপনি কি করবেন, এই দৌটাকে তুলে মাঝখানে একটা বার্ড দিয়ে দিবেন, এই দৌটাকে অলদৌটাকে তুলে মাঝখানে একটা বার্ড দিয়ে দিবেন, ঝামেলা শেষ। ইফাত তাবিন নূর, ওয়ালাইকুম আসসালাম বাবা। তাহলে আসেন আমরা একটু ট্রাই করি, ঠিক আছে? কম্পাউন্ড আমরা বানাচ্ছি না, আমরা জাস্ট এটাকে সিম্পল বানাই। তাহলে আমরা জানি, দেখেন এই যে ইট ডাজ নট হ্যাভ
লাইট অফ ইটস ওন, দো দ্য মুন গিভস আস লাইট, যদিও চাঁদ আমাদেরকে আলো দেয়, এর নিজস্ব কোনো আলো নাই। তাহলে দেখেন এই যে ইট বলতে কিন্তু চাঁদ বোঝাচ্ছে, তাহলে এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ বা অধীন ক্লজ। আমরা জানি সিম্পল বানাতে গেলে কি করতে হয়, দেখেন খেয়াল করেন, মনে আছে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট যে কোনো একটা নিয়ে পজিটিভ আইএনজি যোগ স্বাধীন ক্লজ। তাহলে আসেন আমরা একটু লিখি, তাহলে আমি ইনস্পাইট অফ না লিখে জায়গা কম তাই ডেসপাইট লিখলাম। ডেসপাইট, এই ডেসপাইটের পর আবার অফ লিখেন না কিন্তু, তাহলে ভুল হবে। হ্যাঁ, ডেসপাইট শব্দটা নিজে একটা প্রেপোজিশন বাবা। তাহলে আমরা লিখলাম ডিসপাইট ইটস হ্যাভিং despite its giving us light। দেখছেন, খেয়াল করছেন যে সিম্পল হয়ে যাচ্ছে। ইট ডাজ নট, তাহলে আমরা ইট ডাজ নট না লিখে লিখবো দ্য মুন ডাজ নট হ্যাভ, বাকিটা তো বুঝতেই পারছেন। আর কম্পাউন্ডকে আমি করে দেবো বাবা, লাগবে না। আপনি কি করবেন, দৌটাকে তুলে দিবেন, মাঝখানে একটা বাট বসায় দিবেন, কাজ শেষ। আচ্ছা, এবার আসেন উই হ্যাভ স্ট্রিক্ট লজ, এটাও আমরা সিম্পল বানাবো কিভাবে। এই যে এবার ধরে নেন একটু জায়গা বেশি আছে, আমি ইনস্পাইট অফ লিখলাম, আপনার মনে চাইলে ডেসপাইটও লিখতে পারেন। ইনস্পাইট অফ আওয়ার, এই আওয়ারটা না লিখলেও চলে। হ্যাভিং স্ট্রিক্ট লজ, আমাদের কড়া কড়া আইন থাকা সত্ত্বেও উই আর অ্যাফেক্টেড বাই দিস এভিল। হয়ে গেছে না বাবা, কম্পাউন্ড করা তো জাস্ট নর্মাল একটা বিষয় আর কি। চলে আসেন তাহলে, এবার আমরা চলে যাচ্ছি রুল নাম্বার 2 তে। এই জায়গা থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসছে বোর্ডের এক্সামে, ঠিক আছে। সো আমি আপনাদেরকে আগে একটু দেখাই দেই বোর্ডের এক্সামে কোথায় কোথায় কোয়েশ্চেন আসছে। এই রুল থেকে দেখেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4 5, 5টা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি আমরা এই রুল থেকে। হ্যাঁ, এই রুল থেকে 5টা কোয়েশ্চেন, জাস্ট আমরা 24 আর 25 সালের কোয়েশ্চেন গুলো যদি দেখি, 5 বার এই রুল থেকে প্রশ্ন আসছে 24 এবং 25-এ, ঠিক আছে। স্যার ইটস এর জায়গায় মুন লেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, মুনস লেখা যাবে, সমস্যা নেই। ওকে ম্যান, তাহলে আসেন। দে ওয়ার্ক হার্ড ইন স্প্রিং, কমপ্লেক্স পাচ্ছি আমরা, সিম্পল চাওয়া হয়েছে, ঠিক আছে। আসেন তাহলে আমরা চলে যাই, রুলে চলে যাই। আচ্ছা খেয়াল করেন, খুব ইন্টারেস্টিং একটা বিষয় আর কি। এখানে আমরা 2 নাম্বার রুলে চলে আসছি। তো 2 নাম্বার রুলের টোটাল পার্ট আছে 3টা। রুল নাম্বার 2 এর 3টা পার্ট আছে। ওকে রূপক, বলবো ইনশাল্লাহ। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার রুলের পার্ট 1। খেয়াল করেন, খুব সহজ জিনিস। আপনি যদি কখনো ওয়েন যুক্ত ক্লজে বয়স পান, ধরেন বলা থাকলো যে ওয়েন রূপক ওয়াজ 16, বাংলা কি, যখন রূপকের বয়স ছিল 16 বছর। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করেন, ওয়েন ডট 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 বয়স যদি এতটুকু থাকে, তাহলে এই ওয়েন যুক্ত এই অংশটাকে আমরা বাংলায় যদি বলি, আমরা এটারে কি বলবো বাবা, আমরা বলবো ডিপেন্ডেন্ট ক্লজ বা অধীন ক্লজ, তাই তো। পরের অংশটা স্বাধীন ক্লজ। আমাদের জানা আছে কমপ্লেক্স সেন্টেন্সে একটা অধীন আর একটা স্বাধীন ক্লজ থাকে। আপনাকে দেখতে হবে ওয়েন যুক্ত অংশে বয়স আছে কিনা, যদি তাই থাকে তাহলে সিম্পল বানাতে গেলে প্রথমে স্বাধীন ক্লজটাকে লিখবেন, তারপরে শুধু অ্যাটও লিখতে পারবেন। আর যদি চান যে না ভাই আমি বড় মানুষ, একটু বড় সড়ো করে লিখবো, তাহলে আপনি লিখবেন অ্যাট দ্য এজ অফ। এখন আপনি কি অ্যাট দ্য এজ অফ লিখবেন নাকি শুধু অ্যাট লিখবেন, ইটস রিয়েলি আপ টু ইউ, আপনার ব্যাপার। তারপরে বয়স যত তত লিখবেন। যেমন দেখেন, আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি, when he was 19, যখন তার বয়স ছিল 19। হ্যাঁ, যখন তার বয়স ছিল 19, এতটুকু বললে কি মনের ভাব প্রকাশ পায়? পায় না, একটা আকাঙ্ক্ষা থাকে। যখন 19 তখন কি, এই যে একটা আকাঙ্ক্ষা থাকতেছে। পরেরটা দেখেন বাবা, এটা স্বাধীন, হি মেট মি, সে আমার সঙ্গে দেখা করেছিল। তাহলে একটা অধীন একটা স্বাধীন। এইটারে কম্পাউন্ড বানানো মারাত্মক সহজ। আপনি ওয়েনটাকে তুলে দিয়ে মাঝখানে একটা অ্যান্ড দিবেন, আর THEN দেন শব্দটা লিখতে পারেন, লিখলে ভালো, না লিখলে কোনো ক্ষতি নাই। তাহলে আমরা যখন স্বাধীন বানাবো, মানে সিম্পল বানাবো, তাহলে আমার স্বাধীন ক্লজ কোনটা, হি মেট মি, এই যে আমি লিখলাম হি মেট মি। এরপরে শুধু অ্যাট লেখা যাবে অথবা অ্যাট দ্য এজ অফ 19 লেখা যাবে। তাহলে দেখেন, আমি যদি বলি
যে এইভাবে যদি আমরা বলি যে যখন তার বয়স ছিল 19 বছর সে আমার সঙ্গে দেখা করেছিল, আর এখানে কি বললাম 19 বছর বয়সে সে আমার সঙ্গে দেখা করেছিল, আর কম্পাউন্ড হি ওয়াজ 19, তার বয়স ছিল 19 এবং সে আমার সাথে তখন দেখা করেছিল। আপনি চাইলে এই দেন মানে এই তখনটা বলতেও পারেন, চাইলে বাদও দিতে পারেন। ওকে, আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ। আচ্ছা, এতটুকু আই হোপ ক্লিয়ার। এইবার আপনাদের পালা, আপনারা আমাকে এই সেন্টেন্সটা জাস্ট সিম্পল বানায় দেন। কম্পাউন্ড তো বাচ্চাদের কাজ, করেন। ঠিক আছে, কুইকলি। রুহুল আমিন ভাই, ওয়ালাইকুম আসসালাম, অনেকে কমেন্ট করছেন, থ্যাংক ইউ। আব্দুল্লাহ আল নোমান ভাই, তাহমিনা আক্তার, আচ্ছা লিজেন্ড, এই তো সুন্দর। আচ্ছা বাবা, অনেকে দেখেন এই যে ক্লাস চলাকালীন সময় অনেকে এই দুষ্টামি করেন, আজে বাজে কমেন্ট করেন, এতে আরেকজনের ক্লাসে সমস্যা হয়। ঠিক আছে, এই কাজগুলো আমরা না করি, এই কাজগুলো না করি। পরে দেখা গেছে আমাদের আমাদের যারা মডারেটর আছে আপনাদেরকে মানে আলতু ফালতু কমেন্ট করার কারণে রিমুভ করে দিলে পরে আপনার কাছেও খারাপ লাগবে, এটা আমাদের কাছেও খারাপ লাগবে। আমরা বাজে কমেন্ট না করি প্লিজ, হ্যাঁ, আরেকজনকে ডিস্টার্ব না করি। আমরা ক্লাস করতেছি, তাই না? আচ্ছা, তাহলে দেখেন আমার এতটুকু কি, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। এটা হচ্ছে আমার স্বাধীন ক্লজ, তাই না? ওয়েন আই ওয়াজ 12, যখন আমার বয়স ছিল 12, এটা কি? এই দেখছেন আমাদের জিএম শরীফ ভাই লিখে ফেলছে অলরেডি। এই তো মাশাআল্লাহ, জুবাইদা পারভিন, রুহুল আমিন ভাইয়ের আইডি থেকে, এই তো ধন্যবাদ। রাইসা হাসান মহিমা। আচ্ছা, তাহলে আমরা কি বলবো দেখেন, আপনি চাইলে জাস্ট এতটুকু বলতে পারেন, অ্যাট 12, হ্যাঁ, অথবা অ্যাট দ্য এজ অফ 12, যেটা খুশি বলতে পারেন। সামনে লিখলে জাস্ট একটা কমা দিতে হবে। আই ওয়েন্ট দেয়ার, এভাবে বলতে পারেন। অথবা আপনি যদি চান যে না ভাই আমি এভাবে বলবো, আই ওয়েন্ট দেয়ার অ্যাট 12, বোথ কারেক্ট। অ্যাট 12টা যদি সামনে লেখেন তাহলে আপনাকে একটা কমা দিতে হবে। স্যার হয়েছে আমারটা, ধন্যবাদ জিহাদ, আব্দুল্লাহ ইমরান, চম্পাস, আচ্ছা আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে, তো যারা যুক্ত আছেন একটু কমেন্ট করেন, একটু কমেন্ট করেন, এই তো মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা পারবো কিন্তু, এটা আমি ধরে নিচ্ছি। তাহলে দেখেন, ওয়েন যুক্ত অংশে আমরা যখন বয়স পাবো, এটা খুব ইজিলি আমরা করতে পারি, আমরা অ্যাট দ্য এজ অফ দিয়ে করে ফেলতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এইবার আসেন, এটাই 2 নাম্বার রুলের দ্বিতীয় অংশ, খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। এবার ওয়েন যুক্ত অংশে আপনি যদি বয়স না পেয়ে সাল মানে একটা বছর উল্লেখ থাকবে, মাস থাকতে পারে, কোনো ঋতুর নাম থাকতে পারে, থাকলে এতটুকু হয়ে যাবে কি বাবা, ডিপেন্ডেন্ট বা বাংলায় বললে অধীন ক্লজ। পরের অংশ স্বাধীন ক্লজ, এটার কম্পাউন্ড সেম, ওই যে এন্ড লিখবেন, পরেরটা দেন লিখলে ভালো, না লিখলে সমস্যা নাই। মৌনতা হোসেন লিখছে, আর আমারটা কি হয়েছে বাবা, আপনি আরেকবার লেখেন, আমি খেয়াল করি নাই। আচ্ছা, এইটা খুব সহজ। আপনি কি করবেন, প্রথমে লিখবেন স্বাধীন ক্লজ, এরপরে ইন। তবে আপনি চাইলে ঋতুর ক্ষেত্রে ইন না লেখা ডিউরিংও লিখতে পারবেন। ওকে, ডিউরিংও লিখতে পারবেন। আচ্ছা আসেন তাহলে আমরা এটা করে ফেলি। কি বলছে, ওয়েন ইট ওয়াজ 1996, যখন এটা ছিল 1996 সাল। এই যে দেখেন ওয়েন যুক্ত অংশে আমরা কিন্তু সাল পেয়ে গেছি, বছর পেয়ে গেছি বাবা। হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিল। কম্পাউন্ড বানানো তো আপনার কাছে বাচ্চাদের খেলা, তাই না? এবার একটু চলে আসেন, তাহলে আপনি কি বলবেন, হি ওয়াজ বর্ন, এবার ইন দিয়ে দেই, ইন 1996, সে 1996 সালে জন্মগ্রহণ করেছিল। আর এখানে বলা হচ্ছে যখন ছিল 96 সাল তখন সে জন্মগ্রহণ করেছিল। আর এটা তো খুব সহজ, ইট ওয়াজ 1996 and he was born। ঠিক আছে, আচ্ছা, আই ওয়েন্ট দেয়ার অ্যাট দ্য এজ অফ 12, এই তো মৌনতা হয়ে গেছে, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, আই হোপ এটা আপনারা পারবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, আমি আমি এইটাকে ঢেকে দিলাম, এটা আপনারা করে দেন, দেখি পারেন কিনা। when it is January, যখন এটা জানুয়ারি মাস বা জানুয়ারি মাস যখন হয়, it snows in Canada, কানাডায় তুষারপাত হয়। নুসরাত বলতেছেন সাউন্ডে সমস্যা। ঠিক আছে, আচ্ছা সাউন্ডে কি সমস্যা একটু বলেন তো বাকিরা। আর এটা তো খুব সহজ, it was 1996 and
He was born. এই সাউন্ড ঠিক আছে তো? আমি চেক করতেছি। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে তো বাবা? আচ্ছা, এই তো ধন্যবাদ। এই যে আমাদের জান্নাতুল ফেরদৌস লিখে ফেলছেন, থ্যাংক ইউ জান্নাতুল ফেরদৌস। ইট স্নোজ ইন কানাডা ইন জানুয়ারি। এই যে ডান। এই যে, অথবা আপনি ইন জানুয়ারিটা সামনে লিখতে পারবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে একটা কমা দিতে হবে। হ্যাঁ, ইন জানুয়ারি, খালি জানু লিখলাম না কিন্তু, জানুয়ারি লিখছি। ইন জানুয়ারি ইট স্নোজ ইন কানাডা। এত ডান, মাশাআল্লাহ, আপনার বস। ধন্যবাদ মীর জাহিন, জুবাইদা পারভিন। এই তো পারেন আপনারা। এইবার আসেন, এইবার দেখি আপনারা এই প্রশ্নটার উত্তর করতে পারেন কিনা। এটা একটা চাকরির পরীক্ষার প্রশ্ন। হ্যাঁ, অ্যাডমিশনও আসে এরকম প্রশ্ন। দেখি আপনারা এটা সলভ করতে পারেন কিনা কুইকলি। খাদিজা খাতুন, ধন্যবাদ। ফয়সাল তানভীর ফারদিন, ফরহাদ হুসাইন, তামজিদ তামিম, মৌনতা, এই তো ধন্যবাদ। জাওয়াদ সিদ্দিক, রুহুল আমিন, মাহফুজুর রহমান, রিহাম, এই তো সুন্দর হচ্ছে। আব্দুল্লাহ আল ইমরান, জাওয়াদ সিদ্দিক। আচ্ছা, তাহলে এই যে আমাদের এক ভাই বলতেছেন, দেখেন আপনাদের সাথে মজার একটা বিষয় বলি। ইন স্প্রিং, বসন্তকালে, দা, অনেকে এই যে সি ইউ সি খে ও ও, অনেকে এটার উচ্চারণ করেন কাক্কু। তো বাবা, এইটা আপনার কাক্কুও না, এটা আপনার চাচ্চুও না। সমস্যা হচ্ছে যারা এই শব্দটারে কাক্কু উচ্চারণ করেন তারা খুব বিপদে আছেন। এটা আসলে কাক্কু না। হ্যাঁ, আবার বলেন না যে ভাইয়া তাহলে কাক্কু না, তাহলে কি চাচ্চু? আরে চাচ্চু হবে কোন তেরে বাবা? হ্যাঁ, এটার উচ্চারণ হচ্ছে খুখু। এই যে আমি আপনাদেরকে ক্যামব্রিজ ডিকশনারি থেকে দেখাই দিই। হ্যাঁ, আমরা চলে গেলাম ক্যামব্রিজ ডিকশনারিতে, ক্যামব্রিজ অনলাইন ডিকশনারিতে চলে গেছি। হ্যাঁ, এইবার আপনাদের দুষ্টু কোকিল চলে আসছে। হ্যাঁ, এই হলো আপনাদের দুষ্টু কোকিল, তাই না? হ্যাঁ, এই কোকিলরে খুব ভালোভাবে আপনারা চিনেন। এখন প্রশ্ন হচ্ছে এই যে দেখেন সি ইউ সি খে ও ও, হ্যাঁ, এটা একটা সি মানে কাউন্টেবল নাউন, প্লুরাল হচ্ছে খুখুজ। উচ্চারণ শুনেন, উচ্চারণ হচ্ছে খুখু, খুখু, কিন্তু আমরা ডাইকে আসছি কাক্কু। অনেকে আবার আদর করে চাচ্চু ডাকছেন মনে হচ্ছে। হ্যাঁ, এই শুনেন উচ্চারণ কি, খুখু। দেখছেন, খুখু। তারা কয়রে খয়ের মতো উচ্চারণ করে। আর আমরা যারা এতদিন কাক্কু ডাইকে আসছি তাদের জন্য 10 সেকেন্ডের নীরবতা। হ্যাঁ, ঘুমের মধ্যে পালন করবো আমরা। সো আই হোপ এটা বুঝতে পারছেন। ইন স্প্রিং দ্য খুখু সিংস, বলতেছে বসন্তকালে কোকিল ডাকে। তাইলে এবার আমরা একটু দেখি তো। আমরা জানি ঋতু থাকলে ইন প্লাস ঋতু বসে। ঠিক আছে, আমাদের কাছে চাওয়া হয়েছে কি? চাওয়া হয়েছে কমপ্লেক্স। তো দেখেন কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ থাকে কয়টা? দুইটা। ঠিক আছে, দুইটা থাকে, একটা অধীন আর একটা স্বাধীন। এইখানে দেখেন ক্লজ আছে একটা, এইখানে ক্লজ আছে একটা। তাহলে এটা জীবনেও কমপ্লেক্স সেন্টেন্স না। এই দুইটার আগে ঘেচাং করে কাইটে দেন, এটা তাড়ায় দেন যে মামুর বেটা দূরে যাওগা। এইবার একটা আসতেছে when it is spring, এটা একটা। আরেকটা আসতেছে when the spring comes। বাবা, এই যে comes ভার্ব একটা চলে আসছে, এইটা তো আমাদের এখানে নাই। সো ডি কাটা। কারেক্ট आंसर হবে when it is spring, যখন এটা হয় বসন্তকাল, the cuckoo sings, কোকিল গান গায়। ঠিক আছে, ওকে ডিয়ার, এই তো সাব্বাস, আপনারা পারেন। স্যার আমরা তো ছোটবেলাতেই পারি। এইবার আসেন when যুক্ত রুলের তৃতীয় ঘটনা। যদি কোনো সেন্টেন্সে when প্লাস অন্যান্য থাকে, এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে ভাইয়া when এর পরে অন্যান্য এইটা আবার কি? এটা তো খুব সহজ জিনিস বাবা। আপনি দেখছেন when যুক্ত অংশে সাল থাকতে পারে, মাস থাকতে পারে, বছর থাকতে পারে, ঋতু থাকতে পারে, আর বয়স থাকতে পারে। যদি বয়স না থাকে, সাল মাস বছর ঋতু না থাকে, ঠিক আছে, যদি না থাকে, এর বাইরে যা থাকবে সেটাকে আমরা অন্যান্য ধরে নিছি। এই যে সিমিলারলি এবার এটা হয়ে গেছে অধীন ক্লজ, এরপরে স্বাধীন ক্লজ। এইখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এরকম সেন্টেন্স গুলোকে সিম্পল বানাইতে গেলে আপনাকে লিখতে হবে এই একটা টাইম অফ, তারপরে দুটো সাবজেক্ট ডিফারেন্ট হলে অবশ্যই আপনাকে পিসি লিখতে হবে আইএনজি প্লাস আদার্স। আমি একটা কাজ করি, এখানে নাম লিখে দিই। হ্যাঁ, আমি এটাকে নাম বানাই দিই। আমি এখানে হি লিখলাম না, আর আমি এখানে ধরে নেন সি লিখলাম না। আমরা এবার নাম লিখবো। তো এখান থেকে কার নাম দেয়া যায় দেখি তো। এখানে ছোট ছোট কিউট নাম কার? আচ্ছা যাক, আপনাদের নাম অনেক বড় বড়, বাচ্চাদের নাম দিব আমরা এখানে। হ্যাঁ,
ধরেন আমি লিখলাম হোয়েন রানা প্লেস ক্রিকেট, যখন রানা ক্রিকেট খেলে তখন মৌ কুকস নুডলস। তাহলে আমরা বুঝতেছি যখন রানা ক্রিকেট খেলে, তার ক্রিকেট খেলার সময় মৌ কি করে, নুডলস রান্না করে। আচ্ছা, তাহলে এরকম হলে আমাদের কাজ হচ্ছে অ্যাট আ টাইম অফ প্লাস আইএনজি যোগ করব, কম্পাউন্ড সেম অ্যান্ড দিয়ে যোগ করবেন, দেন দিলে ভালো, না দিলে কোনো ক্ষতি নাই। হ্যাঁ, জুই বলতেছে জুই, আচ্ছা আচ্ছা লিখে ফেলছি বাবা, ঠিক আছে। এর পরের বার জুই লিখবো আমরা। তাহলে দেখেন এই যে দুটো ক্লজ, তাহলে এটা হলো স্বাধীন ক্লজ। এই যে স্বাধীন ক্লজের জায়গায় আমরা যে কাজটা করব, হ্যাঁ, যে আমি এখানে সি কেটে দিলাম, আমি এখানে হিজ কেটে দিলাম, দিয়ে আমি একটা ডিফারেন্ট ওয়েতে আমি এই যে একটু লিখে দিই। তাহলে অ্যাট দ্য টাইম অফ, এই যে আমরা লিখছি অ্যাট দ্য টাইম অফ। এবার পজেসিভ লাগবে, রানার পজেসিভ কি, আমাকে লিখতে হবে রানাজ। এখন হিজ বলতে পারবো কিনা, না হিজ বলা যাবে না। হোয়াই নট, কেন লেখা যাবে না, কারণ কোন সেন্টেন্সে একবার নাউন থাকলে দেন তারপরে আমরা নাউনের পরিবর্তে একটা প্রোনাউন নেই, আগে পরে আর তো কোথাও রানা নাই, ঠিক আছে। তাহলে অ্যাট দ্য টাইম অফ রানাস প্লেইং ক্রিকেট, রানার ক্রিকেট খেলার সময় মৌ কুকস নুডলস, মৌ নুডলস রান্না করে। বাংলাটা খেয়াল করেন, এখানে যখন রানা ক্রিকেট খেলে তখন মৌ নুডলস রান্না করে। আর এই বুঝতে পারতেছেন, রানা ক্রিকেট খেলে এন্ড তখন মৌ নুডলস রান্না করে। এটা দেন দেন দিয়ে দিলে সুন্দর লাগবে, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। একজন বলতেছে প্রিভিয়াস সেন্টেন্সে ডি এর সিম্পল কিভাবে। তা আমি স্যার প্রিভিয়াস কোশ্চেনে ডি এর সিম্পল কিভাবে, আমরা সিম্পল বলি নাই তো বাবা, ঠিক আছে। আচ্ছা, এবার ডি এর সিম্পল চাইছেন তাহমিদ, এবার আপনি করেন, ঠিক আছে, এখন তো করতে পারবেন। আচ্ছা, চলে আসি আমরা তাহলে। এইবার আসেন এক নাম্বার, দে ওয়ার্ক হার্ড ইন স্প্রিং। তা বাবা আপনাদের মনে আছে ইন প্লাস ঋতু থাকলে কমপ্লেক্সে গিয়ে কি হয়, আমি এখানে ছোট্ট করে লিখে দেই, দেখেন তো মনে পড়ে কিনা। ইন প্লাস ঋতু থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে হোয়েন লাগে, তাহলে হোয়েন এর রুল চলে আসছে। হোয়েন ইট ইজ স্প্রিং, এই যে খেয়াল করছেন, হোয়েন ইট ইজ স্প্রিং, এইখানে আবার তারা দিয়ে দিছে কি, দিয়ে রাখছে কমপ্লেক্স, চাইছে কি সিম্পল। উই ক্যান অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ আদার, আমরা অন্যদের অ্যাট্রাক্ট করতে পারি, মানে আমরা অন্যের অ্যাটেনশন অ্যাট্রাক্ট করতে পারি when we are optimistic। এই যে when যুক্ত সেন্টেন্সে সাল নাই, মাস নাই, বছর নাই, ঋতু নাই, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। কিন্তু আমি আপনাদেরকে বোর্ডের কোশ্চেন নিয়েই সলভ করাই দিচ্ছি, এরপরে যদি বলেন মেলে না, হ্যাঁ এখানে কিছু বিষয় আছে, কিছু কিছু প্রশ্ন আছে যেখানে কমন সেন্স কাজে লাগায় উত্তর করতে হয়, ঠিক আছে। এটা অনেক বেশি বেশি প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি মাথায় চলে আসে। আচ্ছা, তাহলে বাবা আমরা এটাকে একটা কাজ করি, আমি যেখানে 5টা কোশ্চেন দিয়ে রাখছি আপনাদের জন্য, আমি জাস্ট এখানে একটু জায়গা রাখছি। দে ওয়ার্ক হার্ড ইন স্প্রিং চাইলো কি আমাদের কাছে কমপ্লেক্স, তাহলে আপনি কি বলবেন, when it is spring, যখন এটা বসন্তকাল। আসলে যখন এটা বসন্তকাল এটা খুব সুন্দর অনুবাদ হয় না, এর বাংলা হলো বসন্তকালে বা বসন্তকাল আসলে they work hard, এই যে কমপ্লেক্স হয়ে গেছে, দেখছেন ঢাকা বোর্ড 2025-এ আসছে। আচ্ছা, এবার আসেন when it is spring the forest looks very nice, বসন্তকালে বনটাকে চমৎকার দেখায়, চাইছে কি সিম্পল। তো আমরা when যুক্ত সেন্টেন্সে কি পেয়ে গেছি, এই যে ঋতু পেয়ে গেছি। তো ঋতু পাইলে আমরা কি লিখতে পারি, ইন অথবা ডিউরিং প্লাস ঋতু, হ্যাঁ ইন অথবা ডিউরিং প্লাস ঋতু লিখতে পারি, মনে আছে তো, সিম্পল আর কি। তাহলে আমরা লিখতে পারি ইন স্প্রিং, স্প্রিংটাকে ছোট হাতেরও লেখা যায় বড় হাতেরও লেখা যায়, তারা ছোট হাতে দিচ্ছে আমরা ছোট হাতে দিব। ইন স্প্রিং এটা পেছনে লিখলে কমা দিতে হবে না, সামনে লিখলে কমা দিতে হয়। ইন স্প্রিং দ্য ফরেস্ট লুকস ভেরি নাইস, এই যে দেখছেন ডান। এই খুব কঠিন মনে হতেছে বাবা, মারাত্মক সহজ জিনিস। এই তো ধন্যবাদ রেহানা পারভিন, কমেন্ট করলে হাতে ব্যথা লাগে, খুব ভালো কথা, ঠিক আছে। পরীক্ষার হলে লিখলেও হাতে ব্যথা লাগে, প্লিজ ডোন্ট রাইট। জুবাইদা পারভিন, এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে বাবা। এবার চলে আসেন 3 নাম্বার,
উই ক্যান অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ আদার্স, আমরা অন্যদের অ্যাটেনশন বা দৃষ্টি আকর্ষণ করতে পারি when we are optimistic। আচ্ছা, এখন এখন খেয়াল করেন, অপটিমিস্টিকের চাইলে আপনি নাউন বানায় অপটিমিজম লিখতে পারবেন, আবার চাইলে আপনি আর এর সাথে আইএনজি যোগ করে বিং লিখতে পারবেন। তাহলে আমরা এখানে কি লিখবো দেখেন, এটা কিন্তু স্বাধীন ক্লজ। তাহলে আমরা কি লিখবো দেখেন, at the time of, এখন প্রশ্ন হচ্ছে আমি কি এখানে আওয়ার লিখবো? এই যে দেখেন এখানে উই আছে, এখানে উই আছে, সো আমরা লিখলেও চলে, না লিখলেও চলে, আমি লিখে হালকা করে কেটে দিলাম। at the time of our being optimistic, এভাবে লিখতে পারবেন। বা at the time of our optimism, এই বিষয়টা গত ক্লাসে আমি বলেছিলাম যে বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ থাকলে আপনি নাউন বানিয়ে দিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এইবার তো বাকিটা বুঝতেই পারছেন, ওই অংশটা এখানে দিয়ে দেন। we can attract the attention of others, done। এই যে মাশাআল্লাহ, দেখছেন আমাদের সাবিরুল ইসলাম ভাই লিখে ফেলছেন। আর ফয়সাল মাহাদি ভাই জিজ্ঞেস করতেছে বিং কেন, এটা মারাত্মক কথা বলছেন বাবা, এই ভুলে গেলেন। অ্যাট দ্য টাইম অফ, এরপরে পজেসিভ লিখে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। এইখানে খেয়াল করেন, প্লে ছিল, আমরা লিখছি কি প্লেইং, তাহলে ওইখানে কি আছে ভার্বটা, এইখানে ভার্ব আছে আর, এখানে কি আছে বাবা আর। আমাকে একটু বলেন তো, সুন্দর প্রশ্ন করছেন, ধন্যবাদ বাবা। আমাকে একটু বলেন তো, এই যে এম বলেন, ইজ বলেন, আর বলেন, ওয়াজ বলেন, আর ওয়ার বলেন, এগুলো কি ভার্ব? এগুলো হচ্ছে বি ভার্ব। বি ভার্বগুলোর সাথে আমরা যখন আইএনজি যোগ করি তারা হয়ে যায় বিং, এই জন্য আমি বিং লিখছি বাবা। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, ধন্যবাদ। আচ্ছা, মৌনতা সুন্দর লিখছেন, থ্যাংক ইউ। তাহলে এবার আসেন, উই হ্যাভ রেইন ডিউরিং দ্য মনসুন, বর্ষাকালে বৃষ্টি হয় বা বৃষ্টি পড়ে। উই হ্যাভ রেইন, আমরা বৃষ্টি পেয়ে থাকি, বৃষ্টির পানি পেয়ে থাকি, যেটাই বলেন আর কি। তাহলে এই যে দেখেন, ডিউরিং না থেকে কিন্তু এখানে ইন থাকতে পারতো, প্লাস ঋতু পাইছেন কিনা, চাইছে কি কমপ্লেক্স। সো কমপ্লেক্স করা আপনার কাছে কোনো ব্যাপারই না। হ্যাঁ, কমপ্লেক্স করাটা আপনার কাছে এখানে কোনো ব্যাপারই না। তাহলে আপনি এটাকে কি করবেন, when it is the, তারা দা লিখছে কিন্তু, হ্যাঁ তারা যেহেতু দা লিখছে আমরা এখানে দা লিখবো, mention, when it is the mention we have rain, দেখছেন, ডান। সহজ না মাশাআল্লাহ? আচ্ছা, ধন্যবাদ স্বাধীন। এইবার আসেন 5 নাম্বার, when a man makes a journey by train, যখন একজন মানুষ ট্রেনে করে জার্নি করে, a man মানে ওই যে হি বোঝাচ্ছে, he can enjoy natural scenery, সে প্রাকৃতিক সিনারি গুলোকে এনজয় করতে পারে। এই তো মাশাআল্লাহ, সামিয়া সুন্দর হয়েছে, হাসান এনসি, সাবিরুল ভাই, ফয়সাল মাহাদি চমৎকার লিখছেন। ফয়সাল মাহাদি ভাই প্রথম অংশের পরটা কমা দিতে হবে বাবা। হ্যাঁ, এই তো জান্নাতুল ফেরদৌস, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ বাবা। আচ্ছা, তাহলে আবার আমি একটু মনে করাই দিই, দেখেন তো বাবা, এই যে when যুক্ত সেন্টেন্সে কি কোনো বয়স দেয়া আছে? নাই। সাল দেয়া আছে? নাই। মাস দেয়া আছে? নাই। বছর তাও দেয়া নাই। তাহলে আপনাকে কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। কোন ভার্ব? এই যে মেক ভার্ব। তাহলে দেখেন, হি ক্যান এনজয়, স্বাধীন ক্লজটাকে আমরা চাইলে আগেও লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা স্বাধীন ক্লজের হিটাকে আ ম্যান বানায় দিই। দেখেন, আ ম্যান ক্যান এনজয়, একজন মানুষ উপভোগ করতে পারে ন্যাচারাল সিনারি। এইবার at the time of, এখানে হিসটা দিলে ভালো, না দিলে আরো বেশি ভালো। হ্যাঁ, টাইম অফ মেকিং আ জার্নি বাই ট্রেন, জার্নি বাই ট্রেন। দেখেন তো বাবা হচ্ছে কিনা। এই যে আমাদের লিজেন্ড বিসি, নাম জানি না, আপনার নামটা একটু লেখেন তো বাবা। এই তো মাশাআল্লাহ, চম্পা আইরিন, at the time of making journey by a train,
এই তো চমৎকার হয়েছে, আ ম্যান ক্যান এনজয় ন্যাচারাল সিনারি। এই যে আমি পরে লিখছি যে অংশ আপনি আগে লিখছেন, দ্যাটস রিয়েলি গ্রেট। ঠিক আছে, দ্যাটস রিয়েলি গ্রেট, মাশাআল্লাহ। এই তো ধন্যবাদ। এইবার আসেন আমরা এবার রুল নাম্বার 3-এ চলে যাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ রূপক, ফয়সাল মাহাদি। আচ্ছা আচ্ছা, চমৎকার লিখছেন, মাশাআল্লাহ। একটা টাইম অফ দিল না কেন? এই কোথায় একটা টাইম অফ দিল না? এই যে একটা টাইম অফ দিলাম আমরা, একটা টাইম অফ। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আসেন আমরা রুল নাম্বার 3-এ চলে যাব। তবে 3 নাম্বার রুলে যাওয়ার আগে আমরা সো দ্যাটের রুলটা একটু দেখে নেই। দেখেন এই যে সো দ্যাট, এর বাংলা কি বাবা? এর বাংলা হলো যাতে। হ্যাঁ, অনেক সময় এই জায়গাটাতে সো দ্যাট না থেকে না লিখে আপনাকে লিখতে পারে ইন অর্ডার দ্যাট। আপনাকে যদি বিপদে ফেলতে চায় সো দ্যাট না লিখে ইন অর্ডার দ্যাট দিবে। সো দ্যাট দেখ আর ইন অর্ডার দ্যাট দেখ, যেটাই দেখ, এর মানে হলো যাতে বা যাতে করে। ঠিক আছে, আচ্ছা একটু খেয়াল করেন। এক্ষেত্রে সাধারণত স্ট্রাকচার যেটা হয় আর কি, প্রথমে বসে সাবজেক্ট, এরপরে ভার্ব। আচ্ছা, প্রথমে সাধারণত একটা ক্লজ বসে, এটাকে আমরা যদি প্রেজেন্ট টেন্সে লিখি, সাধারণত প্রেজেন্ট টেন্সে যদি থাকে আর এরপর যদি সো দ্যাট থাকে, তাহলে এরপর আমরা সাধারণত, সবসময় এটা হবে এরকম না, অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় ক্যান অথবা মেই প্লাস V1 প্লাস আদার্স এরকম বসে। ঠিক আছে, আর যদি সো দ্যাটের সামনে পাস্ট টেন্স বসে, খেয়াল করেন কমপ্লিটিং সেন্টেন্সের রুলগুলো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট প্লাস ক্যানটারে বানাই দিব খুড, পাস্ট টেন্স যেহেতু, মেয়েটাকে বানাই দিব মাইট, প্লাস V1 প্লাস আদার্স। এই রুলটা আমি বারবার বলছি, অধিকাংশ ক্ষেত্রে এই রুলটা হয়। ঠিক আছে, অধিকাংশ ক্ষেত্রে এই রুলটা হয়, একদম 100% হবে তা কিন্তু না, এর বাইরেও বলা যাবে। আচ্ছা আসেন তাহলে আমরা একটা বাক্য লিখে ফেলি। আর এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, ফ্যাক্টটা হচ্ছে আপনি যখনই একটা ভার্বকে হোয়াই দিয়ে কোয়েশ্চেন করবেন, হোয়াই বা কেন দিয়ে কোয়েশ্চেন করবেন, উত্তরটা আপনি সো দ্যাট দিয়ে দিতে পারবেন। যেমন দেখেন আপনাদেরকে ইংরেজি ফার্স্ট পেপারের প্যাসেজ থেকে প্রশ্নের উত্তর লিখতে হয়, তো আমরা অনেকে করি কি, হোয়াই থাকলে সবসময় বিকজ লিখি। মাথায় রাখবেন, হোয়াই থাকলে বিকজ লেখা যায়, কিন্তু বিকজ তো সবাই লেখে। যেহেতু বিকজ সবাই লেখে, তাহলে আপনি কেন লিখবেন? আপনি সো দ্যাটের রুল দিয়ে লিখতে পারেন। ঠিক আছে, তো ধরেন রাস্তায় আমার সাথে আপনার দেখা, আমার জিজ্ঞেস করলেন সুমন ভাই কোথায় যাচ্ছেন, তখন আমি বললাম আম গোয়িং। দেখেন প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, যে কোনো কিছু হতে পারে। আই এম গোয়িং টু নিউ মার্কেট, আমি নিউ মার্কেটে যাচ্ছি। ধরেন এই সময় আমাকে রুহুল আমিন ভাই জিজ্ঞেস করলো যে ভাই আপনি যে মার্কেটে যাচ্ছেন, কেন যাচ্ছেন? আমি উত্তরে বললাম সো দ্যাট, যাতে I can or I may buy a shirt, যাতে আমি একটা শার্ট কিনতে পারি। ওকে, এইটাই আমি যদি পাস্ট টেন্সে বলতাম I was going to নিউ মার্কেট, সংক্ষেপে এম লিখলাম। হ্যাঁ, আমি নিউ মার্কেটে যাচ্ছিলাম। ধরেন আমাকে এবার জিজ্ঞেস করলো রেহানা আক্তার কেন যাচ্ছিলেন, উত্তর আমি বললাম সো দ্যাট যাতে I could buy a shirt, যাতে আমি একটা শার্ট কিনতে পারি। ইভেন দেখেন আমি I was going to নিউ মার্কেট না লিখে আমি যদি এভাবে লিখতাম I went to নিউ মার্কেট, এটাও হইতো। ঠিক আছে, খুব ইজি, কঠিন কিছু না। এইবার আসেন, আপনার সবসময় আমরা জেনে আসছি যে কম্পাউন্ড সেন্টেন্সটা সবসময় সহজ হয়। একটা জায়গাতে আমরা কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে একটু বিপদে পড়ে যাই, সেটা হলো এই সো দ্যাটের রুলটা। তাহলে এই জায়গাটাতে একটু খেয়াল করে দেখেন, প্রথমে একটা স্বাধীন ক্লজ থাকে, তারপরে সো দ্যাট যুক্ত একটা অধীন ক্লজ থাকে। এটাকে সিম্পল বানাতে গেলে আমরা যে কাজটা করব, স্বাধীন ক্লজটা রেখে দেব, তারপরে মনে চাইলে শুধু টু, আর যদি মনে চায় যে না আমি ইন অর্ডার টু লিখবো, লিখে এরপরে ভার্বের
বেস ফর্ম প্লাস আদার্স লিখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আর কম্পাউন্ডটা রিয়েলি আমাদেরকে ঝামেলায় ফেলে, আমি এটা একটু ব্যাখ্যা করতেছি। দেখেন, এইখানে স্বাধীন ক্লজটা পেছনে থাকবে, আর যেই ক্লজটা অধীন এইটারে একটু স্পেশাল ওয়েতে সাইজ করতে হবে। স্যার কুড মাইট কখন কোনটা? বাবা, সামনের অংশ প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান বা মে, সামনের অংশ পাস্ট টেন্স থাকলে পেছনের অংশে কুড বা মাইট হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করব? প্রথমেই সাবজেক্ট লিখব, টেন্স অনুযায়ী প্রয়োজন হলে ওয়ান্ট অথবা ওয়ান্টস অথবা ওয়ান্টেড, টু প্লাস ভি1 লিখবো, এরপরে স্বাধীন ক্লজ, ঠিক আছে। আমি একটা কাজ করি, এইটা আমি নিজে আপনাদেরকে লিখে দেখাই, তাইলে আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, উত্তরটা দিয়ে রাখছি, বোকামি হয়ে গেছে, উত্তর দেয়া ঠিক হয় না, তাই না? আচ্ছা, তাহলে আসেন আমরা একটু খেয়াল করি, দেখি আমাদের এই উত্তরটা কি হওয়া উচিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। প্রশ্ন করেন কেন করে? উত্তর হবে যাতে সে জীবনে শাইন করতে পারে। তাহলে এইটা হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বাংলায় যদি লিখি আমি স্বাধীন ক্লজ। এই যে অধীন ক্লজ, আমরা মূলত সাইজ করব অধীন ক্লজ রে। আমরা এতক্ষণ যা দেখে আসছিলাম যে কম্পাউন্ড সেন্টেন্সে জাস্ট সো দ্যাট উঠায় মাঝখানে অ্যান্ড দিলেই হয়ে যেত, এবার কিন্তু সেটা হচ্ছে না। আমাদেরকে প্রথমে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট কি? হি। এই যে আমরা ধরেন লিখে ফেলছি হি। এবার টেন্স ওয়াইজ আমাকে দেখতে হবে এখানে কি ওয়ান্ট টু হবে, ওয়ান্টেড টু হবে, নাকি ওয়ান্টস টু হবে, ঠিক আছে। তাহলে যেহেতু ভার্বের সাথে এস আছে, তাহলে আমরা লিখবো হি ওয়ান্টস টু। এবার আমরা ভার্বের বেস ফর্ম লিখবো, কি ছিল? হি ওয়ান্টস টু শাইন ইন লাইফ, সে জীবনে উন্নতি করতে চায়। অ্যান্ড আপনি এখানে অ্যান্ড না লিখে যদি অ্যান্ড সো লেখেন, শুনতে আরো বেশি ভালো লাগবে। অ্যান্ড সো, এবং সেজন্য, চাইলে সো বাদও দিতে পারেন, রাখতেও পারেন। সেজন্য হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। আর এটারে সিম্পল বানানো তো ভাই বাচ্চাদের কাজ। আপনি কি লিখবেন? হি ওয়ার্কস হার্ড, শুধু টু লিখতে পারেন, অথবা ইন অর্ডার টু শাইন ইন লাইফ। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আপনি চাইলে ইন অর্ডার টু শাইন ইন লাইফ এটাও সামনে লিখতে পারতেন। স্যার ওয়ান ভার্বটা কি দিতে হবে? হ্যাঁ সাব্বিরুল ভাই, ওয়ান ভার্বটা দিতে হবে, ঠিক আছে। এইবার আমি একটা কাজ করি, আমি আপনাদেরকে একটা সিম্পল দেই, আপনারা কমপ্লেক্স এবং কম্পাউন্ড বানায় আমাকে দেখান, ঠিক আছে। এটা পারলে ধরে নেব যে ইনশাল্লাহ আপনারা আসলে বিষয়টা বুঝতে পারছেন। টু নো দ্য রিজাল্ট, টু নো দ্য রিজাল্ট, রেজাল্টটা জানতে হি ফোনড মি, সে আমাকে ফোন করেছিল। দেখি কে কত কুইকলি এটাকে কমপ্লেক্স বানায়, কম্পাউন্ড বানায় দিতে পারেন। কমপ্লেক্স সবাই পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, কমপ্লেক্স কম্পাউন্ড দুটোই বানায় দিবেন, দেখি কে কত কুইকলি এটা আনসার করতে পারেন। হারি আপ ম্যান। হারি আপ, জানি পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, একটু ট্রাই করেন। এই তো সাবিরুল, আবু তালাল, এই তো মাশাল্লাহ, সুন্দর লিখছেন, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আসিফ পাটোয়ারি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, যারা মানে উল্টাপাল্টা বা ওই যে কাউকে হিউমিলিয়েট করে কমেন্ট করতেছেন,
যারা ওই যে মেয়েদেরকে আজে বাজে কমেন্ট করছেন যারা বা করেছেন যারা, তাদেরকে গ্রুপ থেকে আজকের ক্লাসের পরে ব্লক করে দেওয়া হবে, ঠিক আছে? আলতু ফালতু কমেন্ট করলে বাবা, ঠিক আছে? মানে দেখেন, আমরা আসলে আমি মানে আমার আচার আচরণ দেখে আপনি বুঝতে পারবেন আমার আব্বা আম্মা কেমন, বুঝছেন, আমার পরিবারের শিক্ষা কেমন, তাই না? আমি যখন একটা মেয়েরে বকা দিচ্ছি, আমি যখন একজন সহপাঠীরে বকা দিচ্ছি, এটা থেকে বোঝা যায় আসলে আমার বংশ কেমন, আমি কেমন, আব্বা আম্মা কেমন, আমাদের পরিবারের ঘরের পরিবেশ কেমন, তাই না বাবা? এইটা কি ঠিক বলেন? আপনি একজন মেয়েরে বকা দিবেন? দ্যাটস রিয়েলি ব্যাড ভাই, এটা খুব খারাপ জিনিস। আচ্ছা যাক, আজকে ক্লাস করতেছেন, এরপরে আর কখনো এই গ্রুপে ক্লাস করতে পারবেন না। আচ্ছা ওকে, চলে আসি আমরা তাহলে। আমরা এখন এখানে যেই কাজটা করব, আমরা জাস্ট একটু দেখি এখানে আসলে কি আছে। হ্যাঁ, তাহলে এইটা হলো আমাদের স্বাধীন ক্লজ, তাই না? এখন স্বাধীন ক্লজে পাস্ট টেন্স পাইছেন, আমরা জানি পাস্ট টেন্স থাকলে পরে সো দ্যাট এর পরে কি হবে? খুড হবে, তাই তো? তাহলে আমরা কি লিখবো? হি ফোন্ড মি, সে আমাকে ফোন করেছিল। সো দ্যাট, যাতে, হি মাইট অর কুড, যেটা ভাল লাগে আপনার লেখেন, হি কুড নো দ্য রেজাল্ট। দ্যাটস গ্রেট। এই তো, ধন্যবাদ মুগ্ধ, সামিয়া, মাশাআল্লাহ, সুন্দর লিখছেন বাবা। আচ্ছা তাহলে আমরা এখানে কি লিখবো? এই যে দেখেন পাস্ট টেন্স আছে কিন্তু, তাহলে আমাদেরকে লিখতে হবে হি ওয়ান্টেড টু নো দ্য রেজাল্ট। আমরা রেজাল্ট বলি, উচ্চারণ হচ্ছে রিজল্ট। হ্যাঁ, আপনার কাছে মনে হবে কি অদ্ভুত কথা বলতেছে। ওই যে একটু আগে আমি দেখেন যে কাকুরে বললাম, এটা আসলে কাকু না, এটা হচ্ছে কি খুখু। আপনি এরকম ক্যামব্রিজ ডিকশনারি, অক্সফোর্ড অনলাইন ডিকশনারিতে চলে যাবেন, সার্চ দিবেন, পেয়ে যাবেন। হ্যাঁ, তাহলে হি ওয়ান্টেড টু নো দ্য রেজাল্ট অ্যান্ড, এখানটা সো লিখলে শুনতে ভালো লাগবে, না লিখলে কোনো ক্ষতি নাই। হি ফোন্ড মি। ওকে ডিয়ার, এই তো মাশাআল্লাহ, আপনারা চমৎকার পারেন, এই তো, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমি ভাবছি যে এখানে আর আপনাদেরকে বলার আসলে তেমন কিছু নাই। এইবার চলে আসেন, আমরা দেখতে পাচ্ছি 1 2 3 and 4, there are 4 কোয়েশ্চেন। দেখি আমরা এটা সলভ করতে পারি কিনা। হ্যাঁ, আচ্ছা আমি এখানে একটু বলি, এই কোয়েশ্চেনটা আসছে আপনার সিলেট বোর্ড 2025-এ, রাজশাহী বোর্ড 2025-এ, যশোর বোর্ড 2025-এ। যশোর বোর্ড যেই কাজটা করছে, তারা শুডের জায়গায় মাস্ট দিয়ে রাখছে, এই আর্ন মানির জায়গায় শাইন ইন লাইফ দিয়ে রাখছে, মানে জিনিসটা সেম, ঠিক আছে? এই তো মাশাআল্লাহ, অনেকে সুন্দর লিখছেন, এই তো ধন্যবাদ মীর হাসিন। আচ্ছা আচ্ছা, একজন জিজ্ঞেস করছে স্যার প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ নিয়ে একটা ধারণা দেন। আসিফ পাটোয়ারি ভাই, গত ক্লাসে আমরা এটা নিয়ে প্রায় 50 মিনিট আলোচনা করছি। আসিফ পাটোয়ারি ভাই, আপনি আমাদের আজকের ক্লাসের তো সেকেন্ড পার্ট, আপনি ফার্স্ট পার্টটা একটু দেখে নিন প্লিজ। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সো দ্যাট আছে। তা ভাই, সো দ্যাট থাকলে যখন সিম্পল বানাতে বলে আমাদের তখন কি লিখতে হয়? টু অথবা ইন অর্ডার টু। দেখছেন, সাধারণত বইগুলো মানে সব বই এই কাজ করে নাই, তারা রুলের সাথে সাথে বোর্ডের কোশ্চেন দেয় নাই। আমি দিয়ে রাখছি আপনাদেরকে, আমি আরো সব দিতে পারতাম, 2018, 15, 16, 17 সাল থেকে দিতে পারতাম, সময় অনেক বেশি লাগবে, তাই আমি জাস্ট আপনাদেরকে একটা ট্র্যাকে উঠাই দিচ্ছি। আপনারা এবার আশা করি মূল কাজটা করে ফেলতে পারবেন। তাহলে দেখেন, উই শুড ওয়ার্ক হার্ড সো দ্যাট, তাহলে আমরা কি লিখবো? উই শুড, এখানে শুড না থেকে মাস্টও থাকতে পারে, পরিবার শুড আর মাস্ট যেটা থাকুক আপনি সেটা লিখবেন। উই শুড অর উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, জাস্ট টু লেখেন একটা, টু আর্ন মানি। এখানে টু আর্ন মানি না থেকে হতে পারে টু শাইন ইন লাইফ, সেম জিনিস বাবা। লিজেন বলতেছেন আমাদের স্যার বলছেন যদি অ্যান্ড দিয়ে কাজ হয় অ্যান্ড সো না দিতে। ঠিক আছে, অ্যান্ড সো আমি তো বলছি এটা আপনার মানে পার্সোনাল ব্যাপার, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। দিলে ভালো, না দিলে কোনো ক্ষতি নাই তো, যেটাতে ক্ষতি নাই সেটা না দিলেও চলে। বাট দেখেন, আমরা আমরা তো চেষ্টা করবো আমাদের মুখের ভাষাটা যাতে চমৎকার হয়, তাই না? আচ্ছা এবার আসেন, they extended their helping hand, তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, টু মিটিগেট মানে দূর করতে, দ্য সাফারিংস অফ দ্য ফ্লাড ভিকটিম, বন্যা কবলিত মানুষের দুঃখ দুর্দশা কমাতে। এইখানে একটা জিনিস খেয়াল করেন, স্বাধীন ক্লজ, এই দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি স্বাধীন ক্লজ প্লাস 2 প্লাস V1 আছে। এই 2 প্লাস V1 যেহেতু আছে, তার মানে আমাদেরকে কমপ্লেক্সে সো দ্যাট ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো? এক্সটেন্ডেড আছে কিন্তু, তাহলে আমরা লিখবো
they extended their helping hands, তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, helping hands, so that, এই যে so that নিয়ে নেন, এবার যেহেতু সামনে past tense, so that they could, আপনারা যদি চিন্তা করেন না ভাই আমি might লিখবো, it's okay, really up to you, আপনার ব্যাপার, they could or might mitigate মানে হচ্ছে লাঘব করা, দূর করা, mitigate the sufferings of the flood victims. Okay dear, মাশাআল্লাহ, আচ্ছা আচ্ছা চমৎকার লিখছেন আপনারা, এই তো ভালো লাগে দেখছেন। এবার আসেন এই যে 3 নাম্বার 4 নাম্বার, little boys and girls make merriment, ছোট ছোট বাচ্চা কাচ্চারা মজা করতে থাকে, to enjoy themselves, যাতে করে তারা নিজেদেরকে এনজয় করতে পারে। এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি এতটুকু একটা স্বাধীন ক্লজ, এটাকে আরেকটা নিয়মও করা যায়, কিন্তু আমরা যখন স্বাধীন ক্লজের পরে 2 + V1 পাচ্ছি, আমরা এটাকে কমপ্লেক্স করতে গেলে কি করতে পারি, সো দ্যাট দিয়ে করতে পারি। সো এই করে ফেলেন না এটা সো দ্যাট দিয়ে, দেখেন তো যায় কিনা। এই যে দেখেন little boys and girls make merriment so that they can enjoy themselves. ডান। দেখেন তো বাবা খুব কঠিন কিছু, ওকে। আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ক্লজ বলছেন আসিফ পাটোয়ারি বলতেছে, কিন্তু প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ বলেন নাই। আচ্ছা আসিফ পাটোয়ারি বারবার বলতেছেন, আপনাকে আমি একটু এটা বলেই দিই। হ্যাঁ আসিফ পাটোয়ারিকে আমি এটা বলেই দিই, দেন উনি যেহেতু অনেক টেনশনে আছে। আচ্ছা খেয়াল করেন বাবা, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এর মানেই হলো প্রিন্সিপাল ক্লজ, এর মানেই হলো মেইন ক্লজ। এটারই আমি বাংলায় বলছিলাম স্বাধীন ক্লজ, ঠিক আছে। এই যে আমি বলেছিলাম ডিপেন্ডেন্ট ক্লজ, এর মানেই হলো সাবঅর্ডিনেট ক্লজ। এটারই আমি বাংলায় বলেছিলাম যে এটা হলো অধীন ক্লজ, ঠিক আছে। আর কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে গিয়ে, দেখেন কোঅর্ডিনেট ক্লজ কি, আপনি যখন ফ্যান বয়েজ, এটা আমি গতদিন বলছি আপনারা হয়তো খেয়াল করেন নাই, আর না বললে এখন বলতেছি। এই যে দেখেন ফ্যান বয়েজ, আমি এগুলো ব্যাখ্যা করছি গত ক্লাসে, আজকে জানতে চাই আপনার কারো সময় নষ্ট করেন না। এর সামনে যখন থাকে একটা স্বাধীন ক্লজ, এর পেছনে থাকে যখন একটা স্বাধীন ক্লজ, হ্যাঁ তখন এটাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। এই কোঅর্ডিনেট কনজাংশন, এগুলোকে বলা হয় কোঅর্ডিনেট কনজাংশন বা কোঅর্ডিনেটিং কনজাংশন। এটা দিয়ে যখন দুটো স্বাধীন ক্লজ যুক্ত থাকে তখন এটাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। ঝামেলা শেষ, ওকে ম্যান। রাইট ফর্ম ভার্বের উপরে আমরা 2টো ক্লাস নিয়েছি, হ্যাঁ আপনারা ক্লাসগুলো দেখে নিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পারবো ইনশাল্লাহ। এবার দেখেন উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা পানি খাই বা পানি পান করি, কেন? টু স্যাটিসফাই, স্যাটিসফাই মানে মেটানোর জন্য। টু কোয়েন্স অর টু স্যাটিসফাই আওয়ার থার্স্ট, আমাদের তৃষ্ণা মেটানোর জন্য। ঝামেলা শেষ। হাসিন জিজ্ঞেস করতেছে ক্যান নট কখন হবে? যখন নেগেটিভ করতে হবে তখন ক্যান নট লিখবেন। এই তো ফারুক আহমেদ, চমৎকার হয়েছে। আচ্ছা আচ্ছা, এই তো সুন্দর। তাহলে আমরা কি লিখবো? এই দেখছেন তো, আমি করে দিচ্ছি কিন্তু। উই ড্রিঙ্ক ওয়াটার so that we can, আর বলা লাগে? আর লাগে না, satisfy our thirst. আচ্ছা মাশাআল্লাহ, পারবেন আপনারা, ওকে ম্যান। এইবার তাইলে আসেন আমরা 4 নাম্বার রুলে যাচ্ছি। এইটা খুব ইন্টারেস্টিং একটা রুল।
ঠিক আছে, এটা খুব ইন্টারেস্টিং একটা রুল। এই রুলগুলোকে এইভাবে ভেঙে ভেঙে বইগুলো কখনোই ব্যাখ্যা করে না। হ্যাঁ, আমি জানি না তারা কেন ব্যাখ্যা করে না, বাট এটা ব্যাখ্যা করা উচিত ছিল আই থিঙ্ক, বাট তারা ব্যাখ্যা করে না। দেখেন, আচ্ছা আপনারা আপনাদের মধ্যে কে কে ডিটারমিনার চিনেন একটু কমেন্ট করেন তো দেখি বাবা। আপনাদের মধ্যে কে কে আছেন যারা ডিটারমিনার চিনেন, জাস্ট একটু কমেন্ট করেন। দেখি কারা কারা আছেন, কমেন্ট করেন একটু। মুস্তাক আহমেদ নওয়াজ ভাই, স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম, সালাম দিতে হলো লাইভে মনতে চায়, বারাকাল্লাহু ফি হায়াতি। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, জাজাকাল্লাহ। একজন জিজ্ঞেস করতেছে একটা নিট বই কেমন? সব বই ভালো ভাই, হ্যাঁ, যারা বই লিখছে কষ্ট করে লিখছে, বাট আপনি চেক করে নেবেন আর কি, ঠিক আছে, আপনি পড়ে নেবেন আপনার কাছে ভালো লাগে কিনা, ঠিক আছে। আচ্ছা, যারা বেসিক থেকে গ্রামার শিখতে চাচ্ছেন, অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে কোন বই নিব। হ্যাঁ, বেসিক গ্রামারের জন্য খেয়াল করেন, বেসিক গ্রামারের জন্য বাংলাদেশের বেস্ট, শুধু বাংলাদেশ না, বাংলাদেশ বলেন ভারত বলেন, বেস্ট বই হচ্ছে প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা এস.এম. জাকির হোসেন স্যারের লেখা, বাংলা ভাষায় লেখা শ্রেষ্ঠ বই। যারা যারা গ্রামে থাকেন, শহরে থাকেন, যেখানে থাকেন, এই বইটা ডেফিনেটলি আপনার কালেকশনে থাকা উচিত। বুঝতে পারছেন তো? এই বইটা ডেফিনেটলি আপনার কালেকশনে থাকা উচিত, এই বইটা কালেকশনে থাকতে হবে। এই একটা বই কালেকশনে না থাকলে বিপদ, এটা অবশ্যই অবশ্যই। যারা হচ্ছে গিয়ে 9, 10 ইন্টারমিডিয়েট যে ক্লাসেই পড়েন, এই বইটা অবশ্যই আপনার কালেকশনে থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অনেকে বলতেছেন আমি চিনি, আচ্ছা ধন্যবাদ, আপনারা চিনলে তো ভালো, আলহামদুলিল্লাহ। তো আমরা এখন একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখব। দেখেন, এগুলো নিয়ে ডিটেইলড আপনারা আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, ওইখানে গিয়ে দেখতে পারেন, নাম হলো আনলক ইংলিশ, ঠিক আছে, আপনারা এখানে গিয়ে দেখতে পারেন, নাম হচ্ছে আনলক ইংলিশ, আনলক ইংলিশ উইথ সুমন, ওইখানে গিয়ে দেখতে পারেন। আমি আপাতত জাস্ট যতটুকু দরকার এতটুকু বলতেছি। হ্যাঁ, ডিটারমিনার মাথায় রাখবেন, ডিটারমিনার অনেকগুলো হয়, আমি জাস্ট কয়েকটা আপনাদেরকে লিখে দিচ্ছি। সংখ্যা, পরিমাণ, আর্টিকেলস, পজেসিভ কেস, পজেসিভ কেসকে আমরা সংক্ষেপে পিসি বলবো, কেউ কেউ এটাকে পজেসিভ অ্যাডজেক্টিভ বলে। হ্যাঁ, আচ্ছা আমি লিখে দিই এগুলো আপনাদেরকে। সংখ্যা তো আপনারা চিনেন, পরিমাণেরও আপনারা চিনেন, আর্টিকেল তো চিনেন, এ অ্যান্ড দা। এখানে সংখ্যা বলতে পারেন আপনি সাম, অল, নো, আ লট অফ। এখানে পরিমাণও হতে পারে সাম, অল, নো, আ লট অফ। এখন অনেকে বলতে পারেন ভাইয়া এটা কোন ধরনের কাজ করলেন, সংখ্যা তো গুণা যায়, পরিমাণ তো গুণা যায় না, তাহলে দুইটার ক্ষেত্রেই কেন সাম, অল, নো, আ লট অফ হলো? আমি ব্যাখ্যা করতেছি। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন, আপনি বলতে পারেন ম্যানি, আপনি বলতে পারেন ফিউ, আপনি বলতে পারেন 1, 2, 3, 4, 5, যা খুশি তাই। মাথায় রাখবেন, এদের পরে আপনাকে সবসময় কাউন্টেবল নাউন লিখতে হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারে ভাইয়া কাউন্টেবল নাউন কি? যে নাউনকে 1, 2, 3, 4, 5 কাউন্ট করতে পারেন, এটাই কাউন্টেবল নাউন। ওকে, আচ্ছা, আর দেখেন এখানে আরো আছে, যেমন মাচ, লেস, লিটল। হ্যাঁ, এগুলো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো মাথায় রাখতে হবে। এদের পরে সবসময় আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন বসে। এই যে চারটা, সাম, অল, নো এবং আ লট অফ, সাম, অল, নো এবং আ লট অফ, এই চারটা সংখ্যা হতে পারে বাবা, আবার পরিমাণও হতে পারে। যেমন আপনি যদি বলেন আই নিড সাম বুকস, দেখেন বইকে গুণা যায়, তাই সাম হলো সংখ্যা। কিন্তু আপনি যদি বলেন আই নিড সাম ওয়াটার, আমার একটু পানি দরকার, এই পানিকে গুণা যায় না, তাই সাম হলো পরিমাণ। তাহলে আশা করি বুঝতে পারছেন, সাম শব্দটা সংখ্যা হতে পারে, পরিমাণও হতে পারে। কিসের উপর ডিপেন্ড করে? কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করে সে যে নাউন গুণা যায়, কাউন্টেবল নাউন এই নাউনের সামনে আছে, নাকি যে নাউন গুণা যায় না, আনকাউন্টেবল নাউন তার সামনে আছে। ঠিক আছে, আমার বই ডিসেম্বরের শেষ সপ্তাহে পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। পজেসিভ কোনগুলো? পজেসিভ হচ্ছে, দেখেন এগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, পজেসিভ হচ্ছে মাই,
আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এরকম আরো আছে, আমি কয়েকটা লিখে দিচ্ছি আপনাদেরকে। আরো আছে ডেমনস্ট্রেটিভ, যে কোনো মূল্যে এগুলো মুখস্থ রাখতে হবে। ডেমনস্ট্রেটিভ, আর আছে ডিস্ট্রিবিউটিভ। আপনি 9-এর স্টুডেন্ট হন, আর ক্লাস 8-এর স্টুডেন্ট হন, আর অনার্সের হন, আর ক্লাস 10-এর হন, ইন্টারের হন। হ্যাঁ, এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এগুলো কি কি? দিস, দিস, দ্যাট, অ্যান্ড দোজ। এগুলো কি কি? এগুলো হচ্ছে ইচ, এভরি, আইদার, অ্যান্ড নাইদার। এই শব্দগুলো ডিটারমিনার, মাথা রাখবো আমরা। হ্যাঁ, এগুলো হচ্ছে ডিটারমিনার। এইবার আসেন, আপনাকে খুব মনোযোগ সহকারে একটা জিনিস খেয়াল করতে হবে। হ্যাঁ, গভীর মনোযোগের সাথে দেখেন, এইভাবে বইগুলো সবসময় ব্যাখ্যা করে না। আপনি যদি কখনো ডিটারমিনার, অ্যাডজেক্টিভ এবং নাউন মনোযোগ সহকারে দেখেন বাবা, হ্যাঁ, আপনি যদি কখনো ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন এই তিনটা জিনিস একত্রে সাবজেক্ট হিসেবে পান, যেমন এখানে বলা হচ্ছে আ টল বয়, তারপরে যদি এটা ভার্ব থাকে, যেমন এখানে আছে ভার্ব ফাউন্ড, তারপরে যদি থাকে আদার্স, মি, সেক্ষেত্রে দেখেন তো এ একটা আর্টিকেল বা ডিটারমিনার, টল শব্দটা হলো অ্যাডজেক্টিভ, আর বয় এটা নাউন। পুরো অংশটা কি হিসেবে আসছে? সাবজেক্ট হিসেবে। আমরা যখন এটাকে কমপ্লেক্স করতে যাব, তখন আমাদের কাজ হচ্ছে প্রথমে ডিটারমিনার আর নাউন লিখে ফেলবো, অ্যাডজেক্টিভটাকে বাদ দিব। ঠিক আছে? তাহলে দেখেন আ টল বয়, আমরা এটাকে বানালাম আ বয়। এইবার এই নাউনটা যদি ব্যক্তি হয় তাহলে হু লিখবেন, আর যদি নাউনটা বস্তু হয় তাহলে হুইচ অথবা দ্যাট লিখবেন। ঠিক আছে? আনকাউন্টেবল নাকি নন কাউন্টেবল? আনকাউন্টেবল। আচ্ছা, দেখা যাচ্ছে কি? দেখেন তো লেখা দেখা যায় কিনা। দেখেন তো লেখা যায় কিনা। আচ্ছা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দেখেন, আমাদের কাজ হচ্ছে ব্যক্তি হলে আমরা হু লিখবো, বস্তু হলে দ্যাট বা হুইচ। তাহলে বয় যেহেতু ব্যক্তি, তাই আমরা লিখলাম হু। এইবার অ্যামিজ আর ওয়াজ আর প্রয়োজনীয় একটা বিভার বানতে হবে। তাহলে দেখেন আ টল বয় ফাউন্ড মি, আমরা লিখলাম আ বয় হু ওয়াজ টল। এইবার আমরা ভার্বটা আনবো, ফাউন্ড মি। বাংলাটা খেয়াল করেন। আ টল বয়, একজন লম্বা ছেলে আমাকে ফোন করেছিল। আর আমি এখানে কি বললাম? একজন ছেলে যে ছিল লম্বা, সে আমাকে ফোন করেছিল। শেষ। এইবার আসেন, কম্পাউন্ড করা খুব সহজ। আপনি বলবেন আ বয় ফাউন্ড মি অ্যান্ড হি ওয়াজ টল। কাজ শেষ। এইবার আপনাদের পালা। আপনারা এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স বানিয়ে দেখান আমাকে। ঠিক আছে? আপনারা এই সেন্টেন্সটাকে আমাকে কমপ্লেক্স বানায় দেখাবেন। আমার বিশ্বাস আপনারা পারবেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, একটু কমেন্ট করতে হবে প্লিজ। হ্যাঁ, দেখি আমরা পারি কিনা। কে কুইকলি কমেন্ট করতে পারেন দেখা যাক। কে কুইকলি কমেন্ট করতে পারেন দেখা যাক। আচ্ছা, আমরা এটাকে একটু ভেঙে ভেঙে ভাগ করে নেই। হ্যাঁ, আমি আপনাদেরকে একটু হেল্প করি। তাহলে দেখেন, বয় এটা একটা নাউন, আইডিয়াল এটা একটা অ্যাডজেক্টিভ, আর অ্যান আমরা জানি সংখ্যা, পরিমাণ, আর্টিকেল, এগুলো হচ্ছে ডিটারমিনার। এইখানে একটু খেয়াল করে দেখেন, ইজ লাভড পুরোটাই হলো আমাদের ভার্ব, তারপরে আছে আদার্স। ওয়াও, এই তো মাশাআল্লাহ, তাহমিদ চমৎকার লিখছেন। এই তো, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আব্দুল্লাহ আল নোমান, ফয়সাল মিয়া, মাহেক, আবু তালাল, মাশাআল্লাহ সুন্দর লিখছেন। তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা প্রথমে ডিটারমিনারটা আনবো। অনেকে অ্যান লিখবে, যারা অ্যান লিখবে এরা বিপদে পড়বে, কারণ আইডিয়ালের আই থাকার কারণে আমরা অ্যান নিয়েছিলাম। এইখানে আমাকে লিখতে হবে আ বয়। অ্যান কিন্তু এ হয়ে গেছে, খেয়াল করছেন? আ বয়। এবার বয় যেহেতু ছেলে ব্যক্তি, তাই আমরা এখানে লিখবো হু। এবার বিভার্ব নিব আমি একটা। বিভার্ব কি আসবে? ইজ। এবার আমাকে ওই অ্যাডজেক্টিভটা নিতে হবে। অ্যাডজেক্টিভটা কি বাবা? আইডিয়াল। এইবার আমাকে ভার্ব নিতে হবে, যে আমি সাদা কালার দিয়ে রাখছি। কোন ভার্বটা? যে ভার্বটা নাউনের পরে ছিল।
নাউনের পরে কিন্তু ইজ অথবা শুধু লাভড ছিল না, দুটোই ছিল। ইজ লাভড, তাই আমরা এখানে লিখবো ইজ লাভড। এরপর লিখবো বাই অল। অনেকে বোকামি করে কি জানেন, চিন্তা করে এখানে যেহেতু ইজ নিছি তাই এখানে ইজ নিতে হবে না, আপনাকে দুটো জায়গাতে ইজ নিতে হবে। আচ্ছা, সাজিয়া আক্তার, বাবা আপনি ওয়াজ নিলেন কেন? এটা তো প্রেজেন্ট টেন্সে দেয়া। ঠিক আছে, ওয়াজ তো নেওয়া যাবে না। বুঝতে পারছেন তো বিষয়টা? এই যে ঘটনাটা, এটা সাবজেক্ট পজিশনও থাকতে পারে, এই ঘটনাটা অবজেক্ট পজিশনও থাকতে পারে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এইবার আমাদের এই রুলটাই দেখেন, এটা আমরা 4-এর 1 নাম্বার রুলটা দেখলাম। এইখানে ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন কোন পজিশনে ছিল? সাবজেক্ট পজিশনে। এইবার আমরা যেই কাজটা করছি দেখেন, খুব ইন্টারেস্টিং একটা বিষয় কিন্তু। এবার আমাদের সাবজেক্ট আছে, ভার্ব আছে, ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন এটা অবজেক্ট পজিশনে চলে গেছে। দেখেন, খেয়াল করছেন? আচ্ছা, এখন আমরা কি করব? সেম আমরা সাবজেক্ট লিখবো, ভার্ব লিখবো, ডিটারমিনার আর নাউনও লিখবো। এই নাউনটা যদি ব্যক্তি হয় তাহলে আপনি হু লিখবেন, বস্তু হলে উইচ লিখবেন। হ্যাঁ, অনেকেই নাউনটার পরে কমা দেয়। মডার্ন ইংলিশে কমা দেয়া না দেয়া নিয়ে খুব বেশি ঝামেলা হয় না। আবার বলি, দেখেন অনেকেই নাউনটার পরে কমা দেয়, মডার্ন ইংলিশে কমা দেয়া না দেয়া নিয়ে খুব বেশি সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, এটা খুব ইজিলি পারবো আমরা। যেমন দেখেন, এইবার আসছে আই সাবজেক্ট, ফাউন্ড ভার্ব, আ টল বয়। খেয়াল করেন, আ অথবা এ ডিটারমিনার, টল অ্যাডজেক্টিভ, বয় নাউন। পুরো জিনিসটা এখন অবজেক্ট পজিশনে আসছে। আর টল বয় অবজেক্ট, কিন্তু আগেরটাতে ছিল আর টল বয় সাবজেক্ট। তাহলে আমি কি করবো? এটা খুব সহজ। আই ফাউন্ড আ বয় হু ওয়াজ টল। আর কম্পাউন্ডটা খুব সহজ, আই ফাউন্ড আ বয় হু ওয়াজ টল। এইবার আপনাদের পালা। দেখেন, অনেক সময় ডিটারমিনার থাকবে না। আই রিপিট, অনেক সময় ডিটারমিনার থাকবে না। যখন ডিটারমিনার থাকবে না তখন ডিটারমিনার নেবেন না, না নিয়ে বাকি অংশ দিয়ে কাজ চালাবেন। দেখি আপনারা এটাকে করে দেখাতে পারেন কিনা। হি টুক কোল্ড কফি। দেখি এটা কে কে করতে পারেন। হি টুক কোল্ড কফি, সে ঠান্ডা কফি, কোল্ড কফি খাইলো, তাই না? এটা করে দেন দেখি বাবা। আচ্ছা, এই তো মাশাআল্লাহ, ওয়াও, চমৎকার। তাহলে আমরা কি লিখবো? দেখেন, হি টুক, মাথা রাখবেন, চা এবং কফি পান করার ক্ষেত্রে আমরা ড্রিঙ্ক ব্যবহার করি না। চা এবং কফি পান করার ক্ষেত্রে আমরা হ্যাভ অথবা টেক ব্যবহার করি। এবার দেখেন, কফি এটা একটা নাউন। কেমন কফি? কোল্ড কফি, এটা অ্যাডজেক্টিভ। এইখানে দেখেন ডিটারমিনার নাই, ডিটারমিনার নাই। ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ শরীফুল ইসলাম স্যার। তাহলে আমাদের কাজ কি? আমরা প্রথমে সাবজেক্ট নিব। সাবজেক্ট কি নিব আমরা? এই যে আমরা নিলাম হি। তারপর আমরা ভার্ব নেব। ভার্ব কি নিব আমরা? এই যে টুক। এবার আমরা নিব ডিটারমিনার। ডিটারমিনার নাই, আমরা নিলাম না, তাহলে সরাসরি নাউনে চলে গেলাম। হি টুক কফি। এবার কফি কি ব্যক্তি নাকি বস্তু? বুঝতেই পারতেছেন। উইচ, এই উইচের আগে অনেকে কমা দেয়, আমরা দিচ্ছি না। ঠিক আছে, উইচ ওয়াজ। দেখেন অলরেডি উনি কফি খেয়ে ফেলছে, এখানে আবার ইজ দিয়ে না, উইচ ওয়াজ কোল্ড। ডান। আপনি এখানে কি বলবেন? হি টুক কফি and it was cold. I hope done, তাই না? মাশাআল্লাহ, ধন্যবাদ। সিনহাত, ফয়সাল মাহাদি, চম্পা আইরিন, সাবিরুল ইসলাম, হাসান এনসি, আরো কয়েকজন কমেন্ট করছেন, উপরে চলে গেছে কমেন্টগুলো বাবা। হ্যাঁ, এবার চলে আসেন। তাহলে দেখেন, আমরা একটা জিনিস দেখলাম, একবার সাবজেক্ট পজিশনে, হ্যাঁ, আমরা একটা জিনিস দেখলাম যে কখনো অবজেক্ট পজিশনে ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন থাকে, কখনো সাবজেক্ট পজিশনে ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন থাকে। এইবার আমরা 4 নম্বরের তৃতীয় অংশ দেখব। এইখানে দেখেন, ও মাই গড, কই লিখলাম আমি এটা? এই 4 নম্বরের তৃতীয় অংশটা এইখানে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, এখন আপনি দেখবেন, যখন আপনি দেখবেন যে কোন একটা সেন্টেন্সে সাবজেক্ট আছে, হ্যাঁ, নো অ্যাডজেক্টিভ, হ্যাঁ, বা এটাকে এভাবে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ বিহীন। যদি এরকম অ্যাডজেক্টিভ বিহীন সাবজেক্ট
এবং অ্যাডজেক্টিভ বিহীন অবজেক্ট পান। যেমন দেখেন আমি বললাম আই লাভ মাই মাদার, হ্যাঁ আই লাভ মাই মাদার, এই যে সাবজেক্ট ভার্ব, এই দেখেন অবজেক্ট চলে আসছে, এখানে অ্যাডজেক্টিভ নাই, এখানেও অ্যাডজেক্টিভ নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন, ইট ইজ প্লাস সাবজেক্ট, ব্যক্তি হলে হু, বস্তু হলে হুইচ, এরপরে ভার্ব লিখবেন আই লাভ মাই মাদার, এটা কি হয়ে গেল, ইট ইজ আই হু লাভ মাই মাদার। এগুলোকে কম্পাউন্ড করাটা খুব বেশি ভালো দেখায় না, ব্যাড ইংলিশ বলা হয় এটাকে, ঠিক আছে। আচ্ছা, এটাকে ব্যাড ইংলিশ বলা হয়। তাহসিন রানা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আমি বুঝি না, ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট টিচার, এখানে ইউ এর সাথে আর কেন হলো? ইউ এর পরে সবসময় আর হয়, ইউ এর পরে কখনো ইজ হয় না, ঠিক আছে। ইউ সিঙ্গুলার হলেও আর হয়, ইউ প্লুরাল হলেও আর হয়। তাসিন রানা, এটা নিয়ে আমার একটা ভিডিও দেয়া আছে, আপনার সময় থাকলে আপনি দেখে নিন। ভিডিওটার নাম হচ্ছে বেসিক অফ, হ্যাঁ বেসিক্স অফ দ্য, দেয়া ছিল এরকম, বেসিক অফ দ্য বেসিক্স অফ গ্রামার। হ্যাঁ, কোন জায়গায় অ্যাম ইজ আর, কোন জায়গায় ওয়াজ আর, কোন জায়গায় হ্যাভ হ্যাজ, এগুলো কেন হয় এটা ডিটেলস দেয়া আছে, দেখে নিন। হ্যাঁ, সার্চ দিন পেয়ে যাবেন। তাহলে এখানে একটু খেয়াল করেন, এ দেখেন মানি ব্রিংস মানি, এখানে মানির সাথে দেখেন ব্ল্যাক মানি হোয়াইট মানি কিছু নাই, সরাসরি মানি আছে। এইখানেও মানির সাথে ব্ল্যাক মানি হোয়াইট মানি কিছু নাই। তাহলে আপনি কি বলবেন, নর্মাল জিনিস, ইট ইজ মানি, আবার বলেন না মনি, হোয়াট, সরি উইচ অর দ্যাট ব্রিংস মানি, এগুলোর কম্পাউন্ড করতে হয় না, ঠিক আছে। আচ্ছা, তাহমিদ জিজ্ঞেস করতেছে মডার্ন ইংলিশ কি। দেখেন মডার্ন ইংলিশ কি, এটা এক কথায় বলা খুব টাফ। আমি বলি দেখেন, আমরা যে গ্রামার গুলো পড়ি এগুলোকে বলা হয় প্রেসক্রিপটিভ গ্রামার, মানে আমরা ওল্ড গ্রামার পড়ি আর কি, ঠিক আছে। তো এই প্রেসক্রিপটিভ গ্রামারটা কি, প্রেসক্রিপটিভ গ্রামার মানে হচ্ছে এখানে একটা প্রেসক্রিপশন দেওয়ার মতো, তারা যা বলে দিয়েছে রুল, এর বাইরে আপনি কিছু করতে পারবেন না, ঠিক আছে, এর বাইরে আপনি কিছু করতে পারবেন না, ঝামেলা হয়ে যাবে। আর মডার্ন গ্রামার যেটা বলে এটাকে বলা হয় ডিসক্রিপটিভ গ্রামার। হ্যাঁ, ডিসক্রিপটিভ গ্রামার কি, আমরা ওল্ড গ্রামার বা ট্রেডিশনাল গ্রামারের যে রুলগুলো দেখছি, হ্যাঁ সেই রুলের বাহিরেও দেখা গেছে সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী অনেক সময় গ্রামারের রুলে চেঞ্জ আসে, বুঝতে পারছেন। এটাকে বলা হয়, মানে এক কথায় বললাম আপনাকে আর কি, এটা আসলে খুব ভ্যাস্ট একটা বিষয়, আপনি নেটে সার্চ দিলেও জানতে পারবেন। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ট্র্যাডিশনাল গ্রামার অ্যান্ড মডার্ন গ্রামার, এটাকে টিজি অ্যান্ড এমজি বলা হয়। টিজি মানে ট্র্যাডিশনাল গ্রামার, এমজি মানে হচ্ছে মডার্ন গ্রামার। সার্চ দিয়ে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে আশা করি এটা বুঝে ফেলেছেন। এইবার আসেন প্র্যাকটিস সেকশন। উই শুড বি অপটিমিস্টিক অ্যাবাউট লাইফ। এই যে দেখেন সাবজেক্ট আছে, ভার্ব আছে, দেখেন অপটিমিস্টিক অ্যাবাউট লাইফ, এখানে এমন কোনো নাউনও নাই, সামনে অ্যাডজেক্টিভও নাই। হ্যাঁ, এখানে দেখেন অ্যাডজেক্টিভ প্রেপোজিশন নাউন দেয়া, তাহলে আমরা কি লিখবো, আমরা এখানে কি করব, এই যে আমরা খুব সহজে লিখে দেব, ইট ইজ উই হু শুড বি অপটিমিস্টিক, হয়ে গেছে। এরপরে দেখেন ক্রপস সাবজেক্ট আর ড্যামেজড, ক্রপস আর ড্যামেজড, শস্য ধ্বংস হয়ে গেছে বা শস্যগুলো ধ্বংসপ্রাপ্ত, আর কিছু নাই। তাহলে আমরা কি লিখবো, ইট ইজ। অনেক আবার বলতে পারে ভাই ইট আর হবে না, ইটের পর জীবনে আর হয় নাকি, এটা ইটের জন্য আসছে। ইট ইজ ক্রপস which or that are damaged, ডান হয়েছে না। আচ্ছা, এই একজন জিজ্ঞেস করছে দ্যাট কেন হলো, ভাই ব্যক্তির ক্ষেত্রে এই যে হু, আর বস্তুর ক্ষেত্রে দ্যাট বা which, আমি না বললাম, ভুলে গেছেন, ঠিক আছে। তাহলে আমরা আজকে আর খুব বেশি আগাচ্ছি না, অলরেডি 9:44 বাজে আর কি, ঠিক আছে। আমরা আজকে এই পর্যন্ত রাখলাম। নেক্সট ক্লাসটাতে আমরা একটা লং ক্লাস নেব। নেক্সট ক্লাস মানে আগামী পরশুদিন আমরা একটা লং ক্লাস নেব। আমাদের আজকের ক্লাসটা আমরা ছোট নিয়েছি, মাত্র 1 ঘন্টা 10 মিনিট নিয়েছি আর কি। নেক্সট ক্লাসটা মাথায় রাখবো আমরা নেক্সট ক্লাসটা লং একটা ক্লাস নেব, নিয়ে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেষ করে ফেলবো ইনশাল্লাহ, ঠিক আছে। সাথে ওই দিন আমরা ডিগ্রি চেঞ্জিংটাও দেখে নেব। তো আমি আপনাদেরকে ট্র্যাকে তুলে দিলাম, আমি এরপর আপনাদেরকে রুল দিয়ে দেবো, হ্যাঁ ডিটেলস দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা আশা করি এই প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারবেন, ঠিক আছে। রুহি সার্ভার ডিসেম্বরের লাস্ট উইকে পাবেন ইনশাল্লাহ। সামিয়া, এই তো ধন্যবাদ, হয়েছে।
এই তো ক্লাসিক প্রিন্স। আচ্ছা ভাই, এই তো মাশাআল্লাহ আপনারা পারতেছেন। মৌনতা সুন্দর হচ্ছে। রুহুল আমিন ভাই, সামিয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এক ভাই জিজ্ঞেস করতেছে স্যার ক্যান ক্যান ক্যানের কাহিনী কি? আচ্ছা দেখেন, আমি একটু বলে দিই। দেখেন, আমরা ওদিন বলেছিলাম যেটা ভয়েস চেঞ্জিং আসছিল, খ্যান 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 খ্যান, এটাকে বলা হয়েছিল, এক্সামে আসছিল এরকম, মেক ইট প্যাসিভ, এটাকে প্যাসিভ বানাও। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ আ ক্যান 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 আ ক্যান মিন। আচ্ছা, এখানে আমি আপনাকে বলে দেই, প্রথম ও চতুর্থ ক্যান, এটা হলো মূলত নাউন। এই ক্যানের বাংলাই হলো ক্যান অথবা বোতল। আমরা 7 আপের ক্যান, আরসির ক্যান, পেপসির ক্যান, বিয়ারের ক্যান ক্যান দেখছি না? এই ক্যান হলো সেই ক্যান। ঠিক আছে, এবার আসেন দ্বিতীয় যেই ক্যান, এইটা হলো মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব, এই ক্যান মানে হলো পারা। যেমন আপনি বলেন না, আই ক্যান ডান্স, শি ক্যান কুক রাইস, এরকম। তৃতীয় যেই ক্যান, এইটা হলো ভাই এখানে মেইন ভার্ব। হ্যাঁ, এর বাংলা হলো বোতল বন্দি করা। এর বাংলা হলো বোতল বন্দি করা বা বোতলজাত বা বোতলজাত করা। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে দেখেন, আমরা জানি প্রত্যেকটা ভার্বে সাধারণত 3টা করে ফর্ম থাকে। হ্যাঁ, মানে 3টা করে ফর্ম আমরা পার্থক্য করে পড়ে আসছি, যদিও রাইট ফর্ম ভার্বে আপনারা অনেকগুলো ফর্ম পাবেন। যেমন ইট, এইট, ইটেন। এই ক্যান যখন মেইন ভার্ব হয়, এটার সেকেন্ড ফর্ম হচ্ছে ক্যান্ড, এটার থার্ড ফর্ম এইটাও হলো ক্যান্ড। এই ক্যান্ড মানে কি? বোতলবন্দি করা। যেমন আমার কিছু স্টুডেন্ট আছে, মাঝে মাঝে আমাকে ক্যান্ড ফিশ তারা পাঠায়। বাংলাদেশে যখন তারা আসে, তখন আমার জন্য তারা নিয়ে আসে ক্যান্ড ফিশ। হ্যাঁ, আমাকে একবার আমার এক স্টুডেন্ট বলছেন, দুবাই থেকে আসছে, সে আমার জন্য, দুবাই না, লন্ডন থেকে আসার সময় আমার জন্য নিয়ে আসছিল সে ক্যান্ড ফিশ, টুনা মাছ। আপনারা নাম শুনছেন তো? মজার ব্যাপার হচ্ছে গিয়ে, এই টুনা মাছের যখন ছোট ছোট কৌটাগুলো নিয়ে আসছে, আমি আমার বউরে দেখাইছি, বউ বলতেছে না না, এখানে শুকুরের চর্বি আছে, খাওয়া যাবে না। শেষমেশ আমার এক আপুরে দিয়ে দেওয়া লাগছে আর কি। তো দেখবেন শীত প্রধান দেশে তারা মূলত কি করে, যখন প্রচন্ড শীত আসে তার আগে তারা ক্যান্ড ফিশ, ক্যান মিট, হ্যাঁ মানে বোতলজাত কৌটাজাত মাছ মাংস এগুলো কিনে বেশি বেশি করে জমা করে রাখে। হ্যাঁ, অনেক সময় দেখবেন বরফ পরে একদম ছাদটা সব ঢেকে যায়, তাই না? এইবার একটু আসেন, এই ক্যান মানে বোতল, এই ক্যান মানেও বোতল। এই ক্যান মানে পারে, আর এই ক্যান মানে হচ্ছে বোতল বন্দি করা। তাহলে এই পুরো বাক্যর বাংলা হচ্ছে একটা বোতল আরেকটা বোতলকে বোতল বন্দি করতে পারে। এখন এই জিনিসটা আপনার কাছে মনে হতে পারে, ভাই একটা বোতল আরেকটারে বোতল বন্দি করতে পারে? কেমনে পারে? এটা ছেলেরা না পারলেও মেয়েরা ভালো পারে। কেমনে পারে জানেন? দেখবেন মেয়েরা যখন বাসন কোসন মাজার পর ধোয় যখন আর কি, তখন সবার আগে বড়ডারে মাজে, এরপরে মানে প্রথমে বড়ডারে মাজে, এরপরে মাইজাটা, এরপরে সাইজাটা, এরপরে আরেকটু ছোট, তারপর আরেকটু ছোট, এরকম আর কি। বুঝতে পারছেন তো বিষয়টা? যেমন দেখবেন, এই যে আমি যদি আপনাদেরকে বলি, আপনারা দেখতে পাইতেছেন আমার কাছে 2টা ক্যান আছে। এটা সাইজে একটু বড় ক্যান আর কি, না এটা ধরে না ছোট ক্যান। তো আমি কি করতে পারি, এটা যদি আরো বড় সাইজে হইতো আর কি, আমি এই ছোট ক্যানের মধ্যে বড় ক্যানটা ঢুকাই দিচ্ছি। কিন্তু দেখছেন খেয়াল করে? তাহলে আমরা কি বলতে পারি, এই যে একটা বোতল আর একটা বোতলকে বোতল বন্দি করে ফেললো। ঘটনা হচ্ছে এইরকম আর কি। এইবার আসেন, তাহলে এই বাক্যটাকে যখন প্যাসিভ করবেন, এটা হবে আ ক্যান বি ক্যান্ড বাই আ ক্যান। এই আ ক্যান এইখানে গেছে, আর এই যে আ ক্যান এইখানে আসছে। এবার বাংলা হয়ে গেছে একটা বোতল আর একটা বোতলের দ্বারা বোতল বন্দি হইতে পারে। ওকে ডিয়ার, নো মোর টুডে। আজকের জন্য এতটুকুই থাকলো। ইনশাল্লাহ আগামী পরশুদিন আমাদের ক্লাসটা একটু লং ক্লাস হবে, ওই ক্লাসে আমরা বাকি সব শেষ করে ফেলবো। ভালো থাকেন, আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ।